দ্য বেড বাই অ্যান্টন চেকভ। এই গল্পটা আমরা পড়ছি, খুব দারুণ একটা গল্প। গল্পটা শেষে গেলে বুঝতে পারবি হ্যাঁ কত ইন্টারেস্টিং গল্প। আচ্ছা, এই গল্পের আমরা ফার্স্ট পার্ট পড়েছি, আজকের সেকেন্ড পার্টটা পড়বো। তাহলে ফার্স্ট পার্টে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে প্রথম লাইনেই আমরা দেখেছি ইট ওয়াজ আ ডার্ক অ্যাটাম নাইট, একটা শরৎকালের অন্ধকার একটা রাত, যেখানে কি করছিল আমরা দেখেছি যে গল্পটা একটা ব্যাংকার আর একটা লয়ার মেনলি, তাই দুজনের মধ্যে বেডটা হয়েছিল। এবং ব্যাংকার এখানে ঘরের যে পড়ার ঘর এদিক ওদিক হাঁটছিলেন এবং তিনি ভাবছিলেন 15 বছর আগে কি হয়েছিল তার সঙ্গে। আর সেই 15 বছর আগে কি হয়েছিল সেটা নিয়েই এই গল্পটা। তিনি একটা লয়ারের সঙ্গে বেড নিয়েছিলেন, এবারে এখন যে সময় তিনি হাঁটছেন সেই সময় সেই 15 বছরের যে বন্দি দশাতে ছিলেন লয়ার, সেই লয়ার তার 15 বছরের যাবজ্জীবন মানে তার সেই লয়ার 15 বছরের যে বন্দি দশা শেষ করবেন এবং তারপরেই তিনি 2 মিলিয়ন রুবেল অর্থাৎ 20 লক্ষ রুবেল রাশিয়ান মুদ্রা তিনি পাবেন। তো এই মুহূর্তে লেখক মানে আমাদের লেখক ভাবছেন আর ঘরে এদিক ওদিক হাঁটাচলা করছেন, এখন ভাবছেন যে সেই 15 বছর আগে কি ঘটেছিল তার সঙ্গে, তিনি সেগুলোই এখন ভাবছেন। দেখ, আমরা এই পর্যন্ত পড়েছিলাম। হুম, আচ্ছা দেখ, আমি একটু আগে দেখি। লেখক এখন এই 15 বছর পরে যেগুলো ভাবছেন, তিনি ভাবছেন যে 15 বছর আগে তিনি কেনই বা বেডটা করতে গেলেন তার সঙ্গে। এতে সেই বেড নিয়ে তার তো কোনো লাভ হয়নি বা হওয়ার কথাও নয়, সেটাই এখন তিনি ভাবছেন, আফসোস করছেন যে এই বেড নিয়ে কি বা দরকার ছিল। সে যদি যেতেও তাতে বা তার কি লাভ ছিল? মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড, কোনটা বেশি ভালো বা কোনটা বেশি খারাপ সেটা প্রমাণ করেও বা তার কি লাভ? এখন তিনি এগুলোই ভাবছেন, কারণ আলটিমেটলি সে ব্যাংকারকে 20 লক্ষ টাকা কিন্তু দিতে হবে, সুতরাং একটা হিউজ লস তার জন্য। সুতরাং এখন তিনি সেটা বুঝতে পারছেন যে কেনই বা আমি 15 বছর আগে এই বেডটা নিতে গেছিলাম আর এই 20 লক্ষ টাকা খরচ করতে গিয়ে বা যাচ্ছিলাম। দেখ, তারপরে আমরা পড়বো তারপরের পারা লক্ষ্য রাখ। দেন হি রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, এবং তিনি আরো ভাবছেন, তার পড়ার ঘরে যখন পাইচারি করছেন এদিক ওদিক হাঁটছেন, সেই দুশ্চিন্তাগুলো তার মাথার মধ্যে আছে, ঘুরছে। 15 বছর আগে তিনি যে কাজটি করেছিলেন, যে বেড নিয়েছিলেন, আজকের হয়তো তার শেষ এবং এখন তার ফলটা তিনি পাবেন, সেই জন্য তার মাথার মধ্যে সেগুলো ঘুরছেন। তিনি আর কি বলছেন, তিনি আরো মনে করছেন হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যাবেলা মানে যে সময়ে বেডটা নিয়েছিলেন সেই সন্ধ্যাবেলার আর কি কি ঘটেছিল সেগুলো তিনি এখন মনে করছেন। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড দ্য years of his captivity under the strictest supervision in one of the lodges in the banker's garden. এটা সিদ্ধান্ত হয়েছিল, সে বেড যখন করা হয় তখন এটা সিদ্ধান্ত হয়েছিল। আমরা কিসের বেড দেখেছিলাম? বেডটা হয়েছিল সেই লয়ার এবং ব্যাংকারের মধ্যে, কি নিয়ে? যে মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড, কোনটি ভালো, এই নিয়ে তো বেট হয়েছিল, তাদের মধ্যে বাজি রাখা হয়েছিল। এরকম অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হলো যে সেই বন্দিদশাতে মানে 15 বছর সেই লয়ার কোথায় থাকবেন? সেই ব্যাংকারের বাগানের একটা ঘরে তিনি থাকবেন। বুঝতে পারলাম? তারপর দেখ, ইট ওয়াজ এগ্রিড দ্যাট ফর 15 ইয়ার্স হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রিশোল্ড অফ দ্য লজ, এবং এটাও সেই চুক্তিপত্রে লেখা হলো যে এই 15 বছরের মধ্যে তিনি তার ঘরের চৌকাটও পেরোতে পারবেন না, মানে চৌকাটের বাইরেও আসতে পারবেন না। কে? লয়ার। মানে এমন কঠোর বন্দিদশার মধ্যে তিনি থাকবেন, এমন কঠিন বন্দিদশার মধ্যে তিনি। আরো শর্ত আছে, আমরা এর পরে দেখবো যে তিনি তার বাড়ির যে ঘরের মধ্যে তিনি থাকবেন সেই ঘরের চৌকাট পেরিয়ে বাইরে আসতে পারবেন না। আরো আছে, টু সি হিউম্যান বিংস, টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স, মানে মানুষের কথা শোনার জন্য, মানুষকে দেখার জন্য, অথবা কোনো চিঠি বা কোনো নিউজ পেপার নেওয়ার জন্য তিনি বাইরে আসতে পারবেন না, কোনো কারণেই তিনি সেই চৌকাট পেরিয়ে বাইরে আসতে পারবেন না। He was allowed to have a musical instrument and books, and was allowed to write letters, to drink wine and to smoke. এর পরিবর্তে সে ঘরের মধ্যে তাকে কোন কোন জিনিসগুলো দেয়া হতো? তাকে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হলো,
চলে বস। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেয়া হলো, কিছু বই দেয়া হলো, অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, এবং চিঠি লেখার অনুমতি তাকে দেয়া হলো, অ্যান্ড টু ড্রিঙ্ক ওয়াইন অ্যান্ড টু স্মোক, এবং ড্রিঙ্ক করার অনুমতি দেয়া হলো, আর স্মোক বা ধূমপান করার অনুমতি তাকে দেওয়া হলো। তাহলে তাকে কি করতে হবে? তাকে বাড়ি চৌকাট পেরোতে পারবে না। তার বাড়ির মধ্যে থেকে তিনি যে যে পরিষেবাগুলো পাবেন সেগুলো হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হলো, কিছু বই দেওয়া হলো, আর কি হবে, এবং লেখার অনুমতি দেওয়া হলো। তিনি লিখতে পারবেন, ড্রিঙ্ক করতে পারবেন এবং স্মোক করতে পারবেন। এই জিনিসগুলো তিনি ঘরের মধ্যে থেকে করতে পারবেন। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, সেই যে চুক্তি তার শর্ত অনুযায়ী, the only relations he could have with the outer world were by a little window made purposely for that object. তাহলে সেই চুক্তির শর্ত অনুযায়ী তাকে শুধুমাত্র বাইরের কারো মানুষের সঙ্গে যদি তিনি যোগাযোগ করতে চান, তাহলে শুধুমাত্র তার যে জানালা আছে একটা, সেই জানালার মধ্য দিয়েই তাকে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং জানালাটি সেই কারণেই বানানো। He might have anything he wanted, books, music, wine, and so on, in any quantity he desired, by writing an order. বলছে কি, তিনি এই জিনিসগুলো, মানে কি কি আছে তার মধ্যে, বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন, মানে যে যে জিনিসগুলো তার দেওয়ার কথা সেগুলো তিনি চাইলে পাবেন, এবং যতটা পরিমাণে তিনি চাইবেন সেটা তিনি পেয়ে যাবেন। বাই হি ডিজায়ার্ড, মানে যতটা তিনি ইচ্ছা করবেন, বাই রাইটিং অ্যান অর্ডার, একটা কাগজে লিখে তাকে এটা অর্ডার করতে হবে, যে এটা চাইতে হবে, আমার এটা দরকার, আমার এখন একটা বই দরকার, বা আমার অমুক কিছু ড্রিঙ্ক করার কিছু দরকার, এই জিনিসগুলো তাকে লিখে চাইতে হবে। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু মনে রাখতে হবে এই জিনিসগুলো যেগুলো তিনি পাবেন সবগুলোই কিন্তু সেই জানালার মধ্যে দিয়ে তাকে নিতে হবে। জানালা ছাড়া অন্য কোনো মাধ্যম নেই তার সঙ্গে যোগাযোগ করার। The agreement provided for every details and every triple that would make his imprisonment strictly solitary, মানে সেই যে এগ্রিমেন্ট তার মধ্যে সমস্ত কিছু, তার কি কি চুক্তি আছে, কি সমস্ত কিছু ডিটেলসে বর্ণনা করা আছে, যেটা দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, যেটা যে শর্তগুলো তার যে বন্দিদশাকে আরো কঠোর এবং আরো কঠিন করে তুলেছে। And bound the young man to stay there exactly 15 years, beginning from 12 o'clock of November 14, 1870 and ending at 12 o'clock of November 14, 1885. মানে কি বলছে যে এবং এই শর্তগুলি সেই মানুষটিকে বাধ্য করবে সেই বন্দিদশার মধ্যে 15 বছর থাকতে, যেটা শুরু হবে কখন, 1870 সালের 14 নভেম্বর ঠিক 12টার সময়, এবং শেষ হবে কখন, 1885, মানে ঠিক ওই সময় থেকে 15 বছর পরে 1885 সাল 14 নভেম্বর ঠিক 12টা পর্যন্ত। বুঝতে পারলাম? তাহলে এই যে সময়, এই যে 15 বছর তাকে কঠিন ভাবে এবং খুব স্ট্রিক্টলি সেই বন্দিদশার মধ্যে থাকতে হবে। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প অন হিজ পার্ট টু ব্রেক দ্য কন্ডিশন, if only 2 minutes before the end, বলছে যে যদি তার 15 বছর শেষ হওয়ার এমনকি 2 মিনিটও আগে যদি তিনি তার সেই শর্তগুলো ভঙ্গ করেন, মানে তার যে চৌকাট পেরিয়ে বাইরে আসা নিষেধ, বা জানালা ছাড়া বাইরে অন্য কোনো কিছু দিয়ে কথা বলা নিষেধ, এই যে শর্ত যদি 2 মিনিট আগেও সেই বন্দি তিনি যদি ভঙ্গ করেন, রিলিজড দ্য ব্যাংকার ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম 2 মিলিয়ন, তাহলে সেই ব্যাংকার যে তাকে 20 লক্ষ রুবেল দেবেন, সেই 20 লক্ষ রুবেল দেওয়ার যে বাধ্যবাধকতা থেকে তিনিও মুক্তি পেয়ে যাবেন। তার মানে ধর এটা যে বাজিটা রেখেছে সে যখন হেরে যাচ্ছে, বুঝতে পারছে বা হেরে যাওয়ার সম্ভাবনা আছে, সে তখন কি করবে, যে কোনো রকমের একটু চুক্তি ভঙ্গ হলে বা সামান্যতম কিছু উল্টো পাল্টা দেখলে তখন সে কি করবে, যে চুক্তি ভেঙে দিতে চাইবে বা বাজিটা ভেঙে দিতে চাইবে, কারণ সে তো বুঝতে পারছে যে সে হারতে চলেছে। তো এখানেও দেখবো ব্যাংকার বলছি 2 মিনিট আগে যদি তিনি তার শর্ত ভঙ্গ করেন, তাহলে আমিও আমার যে চুক্তি আছে 20 লক্ষ রুবেল দেওয়ার, সেটা থেকে আমি মুক্তি পাবো, মানে আমিও টাকা দেবো না, এইরকম একটা কথা। ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, তার বন্দিদশার প্রথম বছরে,
অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ ফ্রম হিজ ব্রিফ নোট, তার সেই সংক্ষিপ্ত যে নোট গুলো বা লেখা দলিল টলিল গুলো, সেগুলো থেকে যে কোনো একজন এটা বুঝতে পারতেন, দ্য প্রিজনার সাফার্ড সেভারালি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন। সেই প্রিজনার মানে বন্দি যিনি আছেন, সেই বন্দি সে কি করছে, সে সাফার করছে, মানে তার যে লেখার নোট, তিনি তো লিখতেন, ওর মধ্যে সর্বদা তিনি লিখতেন, তিনি যা করতেন যা চাইতেন সমস্ত কিছু নোটবন্দি করতেন। তো সেই লেখা থেকে যে কোনো একজন মানুষ বুঝতে পারতেন কি, যে তিনি ভুগতেন, সাফার করতেন ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, একাকিত্ব এবং বিষণ্ণতার মধ্যে বিষণ্ণতায় তিনি সাফার করতেন, ভুগতেন। The sounds of the piano could be heard continually day and night from his lodge, এবং তার সেই বাড়ি থেকে দিন রাত সব সময় কি শোনা যেত, তার সেই পিয়ানোর আওয়াজ, তাই তো, পিয়ানোর আওয়াজ শোনা যেত। তার তো সেখানে তার মধ্যে আছে, তার তো কোনো কাজ নেই, এবং তাকে একটা পিয়ানো দেওয়া হয়েছিল, আমরা আগে দেখেছি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছিল। তিনি দিনরাত কি করতেন, সেই পিয়ানো বাজাতেন এবং পিয়ানোর আওয়াজ বাইরে থেকে শোনা যেত। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোবাকো, তাকে তো টোবাকো এবং ওয়াইনও দেওয়ার চুক্তি ছিল, কিন্তু তিনি ওয়াইন বা টোবাকো এর কোনোটাই নিতে অস্বীকার হলেন। তিনি রিফিউজ মানে অস্বীকার হওয়া। ওয়াইন হি রোট এক্সাইট দ্য এক্সাইটস দ্য ডিজায়ার, তিনি লিখতেন যে মদ আমাদের ইচ্ছাটাকে আরো বেশি উত্তেজিত করে তোলে, আরো বেশি বাড়িয়ে তোলে। অ্যান্ড ডিজায়ার্স আর দ্য ওর্স্ট ফোজ অফ দ্য প্রিজনার, এবং ডিজায়ার হচ্ছে মানে ইচ্ছা হচ্ছে আমাদের জীবনের, মানে সেই প্রিজনারের সবচেয়ে বড় শত্রু। ফো মানে কি, ফো মানে হচ্ছে শত্রু, দেখে নে, FOE, ফো মানে হচ্ছে শত্রু। আচ্ছা, তারপরে দেখ, অ্যান্ড বিসাইডস, এবং এছাড়াও নাথিং কুড বি মোর ডেয়ারি দেন ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যান্ড সেইং নো ওয়ান, বলছে একা মদ খাওয়া এবং কাউকে না দেখা, এর থেকে বেশি বিষণ্ণতা বা এর থেকে বেশি যন্ত্রণা আর কিছু হতে পারে না। মানুষের জীবনে একাকিত্ব যে কতটা যন্ত্রণা, সেটা যে একাকিত্ব কাটিয়েছে বা যে একা থাকে, সে হয়তো মানে বাধ্যবাধকতার সঙ্গে যে একাকিত্ব কাটায় সেই বুঝতে পারে, তাই না? যারা ধর বাইরে বেরোতে পারে না, কিছু মানুষ আছে, বয়স্ক মানুষ আছে যারা বাইরে বেরোনোর ক্ষমতা নেই আর তাদের, বা কোনো কারণে নেই, তারা কিন্তু বুঝতে পারছে যে একাকিত্ব কতটা যন্ত্রণার। আমরা যারা বাইরে চলাফেরা করছি, মানুষের সঙ্গে চলছি, ঘুরছি, আমরা হয়তো ফিল করতে পারি না, কিন্তু যে সেই বন্দিদশার মধ্যে আছে, যে চার দেয়ালের মধ্যে আবদ্ধ আছে, সেই কিন্তু বুঝতে পারছে যে বাইরে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট, মানুষের সঙ্গে কথা বলাটা, সব জায়গায় চলা, সবার সঙ্গে কথা বলাটা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ তার জীবনে। দেখ, অ্যান্ড টোবাকো স্পয়েলড দ্য এয়ার অফ হিজ রুম, তিনি টোবাকো বা তামাক জাতীয় কিছু খান না কেন, বলছি যে টোবাকো ঘরের যে পরিবেশটা, ঘরের যে বাতাস, সেটাকে দূষিত করে, সেটাকে নষ্ট করে দেয়। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুকস হি সেন্ট ফর were principally of a light character, novels with a complicated love plot, sensational and fantastic stories and so on. তাহলে প্রথম বছর কি বলছে, প্রথম বছরে তিনি যে বইগুলো চেয়ে পাঠিয়েছিলেন, সেগুলো কি, সেগুলো হচ্ছে বিশেষ করে লাইট ক্যারেক্টার, খুব সহজ সহজ কিছু গল্পের বই, নোভেলস উপন্যাস, উইথ দ্য কমপ্লিকেটেড লাভ প্লট, মানে ওই কমপ্লিকেটেড কিছু জটিল যে লাভ প্লট বা ভালোবাসার বা প্রেম কাহিনীর উপরে কিছু গল্প, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, এবং কিছু কাল্পনিক কিছু গল্প ছিল, অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু ছিল। তাহলে প্রথম বছরে তিনি এই বইগুলো পড়েছিলেন। ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ, তাহলে এই প্রথম বছর, সেকেন্ড বছর ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তিনি কি কি বই পড়ছেন বা কি করছেন, যে চেঞ্জ গুলো হচ্ছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, শর্ট প্রশ্ন এখান থেকেও আসতে পারে। দেখ, তাহলে সেকেন্ড ইয়ারে কি হলো, ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ, সেই লজ বা বাড়ি থেকে পিয়ানোর আওয়াজ আর শোনা গেল না সেকেন্ড ইয়ারে, দ্বিতীয় বছরে। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক, মানে প্রিজনার শুধু সেই ক্লাসিক্যাল যে বুকস বা বই গল্পগুলো, যে ধ্রুপদী গল্পগুলো, সেগুলো তিনি চাইলেন দ্বিতীয় বছরে।
ইন দ্য ফিফথ ইয়ার, মানে পঞ্চম বছরে, মিউজিক ওয়াজ অডিবল এগেইন, আবার তার সেই ঘর থেকে গান শোনা গেল। মানে একটা জিনিস বেশি দিন করতে পারছে না, একঘেয়েমি তো লাগছে তার, তাই না? মাঝে মাঝে কখনো বই পড়ছে, কখনো সেই পিয়ানো বাজাচ্ছে, আবার এর পরে গিয়ে দেখবো আরো কি কি করেন তিনি। তো পঞ্চম বছরে তখন আবার সেই তার ঘর থেকে মিউজিক্যাল বা মিউজিক শোনা গেল, বা পিয়ানোর আওয়াজ শোনা গেল, গান শোনা গেল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, এবং কি করলো প্রিজনার? মদ চাইলো এবারে। এতদিন মদ খাবো না, মদ মানুষের জীবন নষ্ট করে দেয়, টোবাকো ঘরের বাতাসগুলোকে দূষিত করে দেয়, সুতরাং এগুলো খাওয়া ঠিক নয়, এগুলো খাবো না। কিন্তু একটা সময় এসেছে যখন আর সে না খেয়ে হয়তো পারছে না, বা সেই দুশ্চিন্তা ডিপ্রেশন থেকে বেরোতে পারছে না, তখন তিনি কি করলেন? তখন তিনি মদ চাইলেন। দোজ হু ওয়াচড হিম থ্রু দ্য উইন্ডো, যারা তাকে জানালা থেকে দেখেছেন, said that all that year he spent doing nothing but eating and drinking and lying on his bed, frequently yawning and angrily talking to himself. কি হলো? মানে কিছু মানুষ যারা জানলা থেকে তাকে দেখছে, তারা কি বলছে? যে এই লোকটি সারা বছর কিছুই করেনি, শুধুমাত্র কি করছে, মানে বন্দি থাকা অবস্থায় তিনি কি কি করছেন তারা দেখছেন, দেখে কি বলছেন? যে ইনি স্পেন্ড ডুইং নাথিং, মানে কিছুই করেনি, কিছু সময়টা কাটিয়েছে কিভাবে? বাট ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, মানে কিছু খেয়ে এবং ড্রিঙ্ক করে, এবং লাইং অন বেড, মানে খেতে খেতে, ড্রিঙ্ক করে এবং বিছানাতে শুয়ে তিনি তার সময়গুলো কাটাচ্ছেন। এবং ফ্রিকুয়েন্টলি ইয়ার্নিং অ্যান্ড অ্যাংরিলি টকিং টু হিমসেলফ, এবং মাঝে মাঝে তিনি বিছানাতে শুয়ে হাই তুলছে এবং খুব রাগের সাথে বা ক্রোধের সাথে নিজের সাথে কথা বলছেন, নিজের উপরেই রেগে যাচ্ছেন, নিজের সাথে ওইভাবে রাগান্বিত হয়ে কথা বলছেন। হি ডিড নট রিড বুকস, তিনি বই পড়েনি। সামটাইমস, মানে বই হয়তো কখনো তার ভালো লাগছে, শুধু বই পড়ছে, আবার এই সময়টা তার এমন সময় যাচ্ছে যে তিনি বই পছন্দ করছেন না, বই ভালো লাগছে না, তিনি কোনো বই পড়েননি। সামটাইমস অ্যাট নাইট, কখনো কখনো রাতে, হি উড সিট ডাউন টু রাইট, তিনি লিখতে বসতেন। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং অ্যান্ড ইন দ্য মর্নিং টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন। কি করতেন? মানে একটা খামখেয়ালি তার মধ্যে কাজ করছে, মানে ব্রেনটা ঠিকঠাক স্বাভাবিক কাজ করছে না। সারা রাত তিনি লিখতেন, লিখতে বসতেন, লিখে যেতেন, সকালে উঠে সেই যা লিখেছিলেন সারা ধরে সবগুলোকে ছিঁড়ে ফেলতেন। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং, এবং একাধিকবার তাকে কাঁদতেও শোনা গেছে। মানে কখন কি করছে নিজেও জানে না, যখন যেটা ভালো লাগছে সেটাই করছে, কখনো কাঁদতে ভালো লাগছে কাঁদছে, কখনো লিখতে ভালো লাগছে লিখছে, পড়তে ভালো লাগলে পড়ছে, আবার সকালবেলা উঠে যেগুলো লিখলো সেগুলো ছিঁড়েও ফেলছে। একটা খামখেয়ালিপনা তার মধ্যে কাজ করছে, তাই তো? বুঝতে পারছিস তো? সামনে কটা বাজে দেখতো? 15:35 না? আচ্ছা, দেখ এই পেজটা শেষ করে দিই। দেখ, ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার দ্য প্রিজনার বিগ্যান jealously studying languages, philosophy and history. তারপরে বলছি কি দেখ, ইন দ্য সেকেন্ড হাফ অফ সিক্সথ ইয়ার, মানে ষষ্ঠ বছরের সেকেন্ড হাফ, মানে দ্বিতীয়ার্ধে, প্রিজনার বিগ্যান জিলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজেস, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি। সেই প্রিজনার তিনি মানে মারাত্মকভাবে পড়তে শুরু করলেন। কি কি পড়ছেন তিনি? ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন রকমের ভাষার উপরে পড়তে শুরু করলেন, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, দর্শন এবং ইতিহাস, এই সমস্ত বিষয়ে তিনি চর্চা করতে লাগলেন। তখন মানে এক একটা সময় এক এক রকম, বলছিলাম না, ভালো লাগছে তো এই সময় তার ভাবছে যে ঘরের মধ্যে কি করব, শুধু সারাক্ষণ কিভাবেই কাটাবো, শুয়ে বসে ঘুমিয়ে কাটাবো, পড়াশোনা শুরু করি। তাহলে এরপরে তিনি ভাষা শিখতে শুরু করলেন, বিভিন্ন রকমের ভাষা, বিভিন্ন রকমের ফিলোসফি বা দর্শন তত্ত্ব এবং হিস্ট্রি, ইতিহাস পড়তে শুরু করলেন। হি থ্রিউ হিমসেলফ ইগারলি ইনটু দিস স্টাডিজ so much so that the banker had enough to do to get him the books he ordered. তিনি মানে তিনি আগ্রহী হয়ে নিজেকে এমন ভাবে নিক্ষেপ করলেন সেই পড়ার মধ্য দিয়ে বা পড়ার মাধ্যমে, যে তিনি এটা ভাবছেন যে তিনি এতটাই বই অর্ডার করবেন
যে ওই ব্যাংকারের যেন মাঝে মাঝে কঠিন হয়ে পড়ে সেই বইগুলো কালেক্ট করা বা সেই বইগুলো ওই একে দেওয়া, বন্দিকে দেওয়া। In the course of 4 years, some 600 volumes were procured as his request. বলছে কি সেই 4 বছরের মধ্যে তিনি প্রায় 600 বই পড়ে ফেলেছেন, তাহলে হিউজ পড়া পড়েছেন তখন। It was during his period that the banker received the following letter from his prisoner. বলছে তারপরে তিনি সেই সময় ব্যাংকারের কাছ থেকে একটা চিঠি পেলেন। চিঠিতে কি লেখা আছে দেখ, তারপরে পড়বো। ব্যাংকের কাছ থেকে চিঠি পেলেন, চিঠিতে কি আছে? কি আছে বলতো? চিঠিটা শেষ হচ্ছে কোথায়? আচ্ছা, এখানে মনে হচ্ছে এই পাড়াটা শেষ করে আবার শুরু হবে, শেষ বলে কিছু নেই। আচ্ছা দেখ দেখ, যে চিঠিটা পেলেন ব্যাংকার সেই বন্দির কাছ থেকে, যে চিঠি পেলেন, চিঠিতে কি লেখা দেখ। মাই ডিয়ার জেলার, বলছে আমার প্রিয় জেলার। জেলার মানে যিনি জেলে বন্দি করেছেন। আই রোট ইউ দিস লাইনস ইন 6 ল্যাঙ্গুয়েজেস। আমি আপনাকে লিখছি এটা, শোন ভালো করে। বলছে প্রিয় জেলার, এটা আমি আপনাকে লিখছি 6টা ভাষায়। মানে কোনটা লিখছেন? যেটা তিনি লিখতে চলেছেন সেটা 6টা ভাষায় লিখছেন। শো মি টু শো দেম টু পিপল হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস। আমার এই লেখাটাকে আপনি লোকেদের দেখান, বিভিন্ন মানুষের দেখান কে এই ভাষাগুলো বুঝতে পারে সেটা দেখুন। লেট দেম রিড দেম, তাহলে এগুলো আমার এই লেখাটা তাদেরকে পড়তে দিন। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক আই বলছে ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক আই ইমপ্লোর ইউ টু ফায়ার আ শট ইন দ্য গার্ডেন। বলছি যে আমার এই চিঠিটা বিভিন্ন ভাষাতে তো লেখা, আপনি এগুলো সাধারণ মানুষকে দেখান, যদি তারা কোনো ভুল না খুঁজে পায় তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব এই বাগানে আপনি একটা ফায়ার করুন, মানে একবার গুলি চালান, ফাঁকা জায়গায় গুলি। That shot will show me that my efforts have not been thrown away. বলছে এই গুলির আওয়াজ শুনে আমি বুঝবো, আমি তো কিছু দেখতে পাই না বাইরে, বা বাইরের কোনো কারোর সাথে কথাও বলতে পারি না, সুতরাং আমি যে এত মানে বন্দির এটাই কথা হচ্ছে, মানে প্রিজনারের কি কথা, যে আমি তো বাইরে কাউকে দেখতে পাই না, কিছু শুনতেও পাই না তেমন কিছু, সুতরাং আমি এখানে বসে যে দীর্ঘদিনের চেষ্টায় যে মানে পড়াশোনা করেছি, যে ল্যাঙ্গুয়েজ শিখেছি, সেইগুলো কতটা সার্থক হয়েছে সেইটা বোঝার জন্য বলছে আমি বিভিন্ন ভাষাতে লিখছি, আপনি এটা মানুষকে দেখান, তারা যদি কোনো ভুল না পায় তাহলে আপনি একবার গুলি করবেন, মানে ফাঁকা জায়গায় গুলি করবেন বাগানে, আমি সেই গুলির আওয়াজটা শুনতে পাবো, শুনতে পেয়ে আমি এটা বুঝবো যে আমার এতদিনের প্রচেষ্টা, এতদিনের অধ্যয়ন, পড়াশোনা কোনো কিছুই বৃথা যায়নি। বুঝতে পারলাম, সব কোনো কিছুই বৃথা যায়নি, এটাই বলছেন। The genius of all ages and of all lands speak different languages, হ্যাঁ, but the same flame burns in them all. বলছে বিভিন্ন সময়ের বিভিন্ন জায়গার যে জিনিয়াস, যে বিভিন্ন রকমের যারা অভিজ্ঞ মানুষ, তারা কথা বলেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন ভাষাতে, বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন অল দেম, কিন্তু একই রকমের আগুনের শিখা তাদের সবার মধ্যে জ্বলতে থাকে। ইফ ইউ অনলি নিউ, যদি তুমি বা আপনি জানেন, হোয়াট আনআর্থলি হ্যাপিনেস মাই সোল ফিলস, কি অপার্থিব সুখ বা আনন্দ আমার আত্মা বা আমি অনুভব করছি, নাও ফ্রম বিং এবল টু আন্ডারস্ট্যান্ড দেম, তাদেরকে এখন বুঝতে পেরে। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিলড, সেই প্রিজনারের যে ইচ্ছা সেটা বুঝতে মানে পরিপূর্ণ হলো, পূর্ণ হলো। দ্য ব্যাংকার অর্ডার্ড 2 শটস টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন, বলছে কি, এবং সেই তার ল্যাঙ্গুয়েজ শেখার যে চেষ্টা সেটা ফুলফিল হলো, এবং কেউ সেই ভাষার মধ্যে, সেই চিঠির মধ্যে কোনো ভুল খুঁজে পায়নি, সেই জন্য গার্ডেনার কি করলো বা ব্যাংকার কি করলো, সেই বাগানে একটা গুলি নয় 2টো গুলি চালিয়েছে। ঠিক আছে, সে সন্তুষ্ট হয়েছে যে এই প্রিজনার সে বন্দি থাকাকালীন এতগুলো ভাষা শিখেছে এবং তার ভাষার মধ্যে কোনো ভুল নেই, সে বিভিন্ন মানুষকে দেখিয়ে এটা বুঝতে পারলো, এবং সেই জন্য একটা নয় 2খানা গুলি চালিয়েছে। বুঝতে পারলাম।